আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল একটি হিসাব বিজ্ঞান বই ইজি অ্যাকাউন্টিং এর সলিউশন ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় অধ্যায়, লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেই লেনদেনের অধ্যায়ে 2025 সালে ঢাকা বোর্ডে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল, আমরা আজকের এই ক্লাসে ওই সৃজনশীল প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। আমরা যদি একটু প্রশ্নটার দিকে তাকাই, খুবই সহজ একটা প্রশ্ন আসছিল। আমাদের প্রশ্নে বলেছিল হায়ন ব্রাদার্সের 2024 সালের মার্চ মাসের ঘটনাসমূহ নিম্নরূপ। আচ্ছা, মার্চ মাসে কি কি ঘটনা ঘটেছে? আমাদের মার্চের 1 তারিখে ঘটেছে 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। মার্চের 5 তারিখে ঘটেছে 5% বার্তায় নগদে পণ্য বিক্রয় 80,000 টাকা। 7 তারিখে ঘটেছে আমাদের 20,000 টাকা মাসিক বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। 10 তারিখে বলেছে যে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান 90,000 টাকা। 15 তারিখে বলেছে 10,000 টাকার পণ্য ক্রয় এবং 20 তারিখে বলেছে ধারে মেশিন ক্রয় 3 লক্ষ টাকা। এগুলো ছিল আমাদের লেনদেনগুলো। আমাদের রিকোয়ারমেন্টে আসলে কি বলেছে, আমাদের কাছে আসলে প্রশ্নের সমাধান কি করতে বলেছে। আমাদের দেখো ক নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকে লেনদেন বহির্ভূত টাকার পরিমাণ কত, অর্থাৎ এমন কিছু লেনদেনের পরিমাণ, এমন কিছু ঘটনার পরিমাণ বা এমন কিছু টাকার সমষ্টি আমরা বের করব যেটা আসলে আমাদের লেনদেনের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। একদম যদি সোজা ভাষায় বলি যে লেনদেন নয় এমন ঘটনার পরিমাণটা আমাদেরকে নির্ণয় করতে বলছে বা বের করতে বলেছে। এখন দেখো কোনো একটা ঘটনা বা কোনো একটা লেনদেন, এগুলোর আসলে বৈশিষ্ট্যটা কি? দেখো, যে কোনো একটা ঘটনা থেকেই লেনদেনের উৎপত্তি হবে যদি ওই ঘটনাটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়, যদি ওই ঘটনাটা আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। আমরা যদি একটু দেখি এখানে খেয়াল করে, দেখো আমরা যখন 20,000 টাকা বেতনে আমি একজন ম্যানেজার নিয়োগ দিয়েছি, এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া এইটা কত টাকার ঘটনা, তুমি টাকার অঙ্ক বলতে পারবা যে ভাইয়া এটা একটা 20,000 টাকা দামের ঘটনা। এখন আমি যদি তোমাকে দ্বিতীয় প্রশ্নটা করি যে ভাইয়া তোমার কি এই ঘটনার ফলে তোমার প্রতিষ্ঠানের, তোমার ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটছে কিনা, তখন কিন্তু উত্তর হবে না। তার কারণ আমি বেতনে নিয়োগ দিছি, আমি কিন্তু এখনো তারে বেতন দেই নাই। ফর এক্সাম্পল, তুমি যখন কোনো একটা প্রতিষ্ঠানে চাকরিতে জয়েন করবা, তোমাকে ওই প্রতিষ্ঠান বলে দিবে যে হ্যাঁ তুমি যদি আমার প্রতিষ্ঠানে চাকরি করো তোমার মাসিক বেতন হচ্ছে 50,000 টাকা। এই যে তোমার সাথে যখন কথা হইলো যে মাসিক বেতন 50,000 টাকা, তোমাকে কি সাথে সাথে তারা 50,000 টাকা দিয়েছে? দেয় নাই কিন্তু। তার মানে আমি যখনই কোনো একজন ব্যক্তিকে নিয়োগ দেই XYZ একটা অ্যামাউন্টে, আমি কিন্তু তাকে সাথে সাথে টাকাটা পরিশোধ করি না। এই যে তাকে সাথে সাথে বেতনটা না দেওয়ার কারণে আমার কিন্তু এই লেনদেনটা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত বা পরিবর্তন করতে পারে নাই। তাহলে এইটা আমার জন্য কি হবে না ভাইয়া? এটা আমার জন্য কোনো লেনদেন হবে না। ওকে, ফাইন। এরপরে দেখো আবার কি বলেছে, এরপর বলছে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। ভাইয়া একটু খেয়াল করে দেখো, ফরমায়েশ প্রদান মানে হচ্ছে অর্ডার প্রদান। যাদের মুদির দোকান বা কোনো দোকান রয়েছে তারা এটা খুব ভালোভাবে রিলেট করতে পারবা, বাকিরাও এটা খুব ভালোভাবে দেখবে। দেখো, যখন আমার দোকানে কিছু মানুষ আসে, যারা এসে আমার কাছ থেকে আমার কি কি পণ্যের চাহিদা রয়েছে সেটার একটা তালিকা নিয়ে যায়, অথবা আমি পণ্যের সরবরাহকারীকে আমি নিজে ফোন দেই বা আমি নিজে তার কাছে যাই, গিয়ে আমি তাকে আমার রিকোয়ারমেন্টটা বলে আসি যে ভাই আমার এই 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 মালগুলো লাগবে, আপনি আমার দোকানে বা আমার ব্যবসা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েন। এটাকে বলে ফরমাইশ দেওয়া। আমি অর্ডার দিছি মাত্র যে হ্যাঁ আমার এই এই পণ্যগুলো লাগবে, আমি কি এখনো তার কাছ থেকে এই পণ্যদ্রব্য দিছি? সে আমাকে এখনো পণ্যদ্রব্য দিছে? দেয় নাই তো। এই পণ্যদ্রব্যের বিনিময়ে আমি কি তাকে অগ্রিম কোনো অর্থ পরিশোধ করছি? করি নাই তো। তার মানে এইখানে যেহেতু কোনো ধরনের টাকা পয়সার লেনদেন ঘটে নাই, এখানে যেহেতু কোনো পণ্যদ্রব্যের আদান প্রদান ঘটে নাই, তার মানে এটা আমার জন্য লেনদেন না। এটাও কি আমার জন্য লেনদেন না। এটা ছাড়া আর বাকি সবগুলোই লেনদেন। তাহলে আমাদেরকে যে ক নম্বরে বললো উদ্দীপকের লেনদেন বহির্ভূত টাকার পরিমাণ কত, আমি যদি এই দুইটা যোগ করে দেই 20,000 টাকা আর 90,000 টাকা, 1,10,000 টাকা। তাহলে এই যে দেখো ভাইয়া, ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো। আমরা 20,000 আর 9,000 দুইটা যোগ করে দিলাম, আমাদের কত হয়ে যাবে এখানে? 1,10,000 টাকা। তাহলে আমাদের হায়ন ব্রাদার্সের
লেনদেন বহির্ভূত ঘটনার পরিমাণ কত ভাইয়া? লেনদেন বহির্ভূত ঘটনার পরিমাণ হচ্ছে 1,10,000 টাকা। ওকে, আমরা এখন চলে যাই খ নাম্বার প্রশ্নটায়। খ নাম্বার প্রশ্নে কি চেয়েছে আমাকে দেখো। খ নম্বর প্রশ্নে বলেছে হায়ন ব্রাদার্সের আয়ের জন্য একটি ক্রেডিট ভাউচার প্রস্তুত করো। আমাদের লেনদেনের 6টা-7টা প্রামাণ্য দলিল রয়েছে। কি কি? চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। এই যে 6টা প্রামাণ্য দলিল, এখান থেকে তুমি তোমার যে কোনো পরীক্ষাতে 8 নাম্বার কমন পাবা। 8 নাম্বার যে কোনো পরীক্ষায় সিলেবাসে যদি এই অধ্যায়গুলো থাকে, তুমি দেখবা যে এই 6টা ছক থেকে তোমার পরীক্ষাতে 8 নাম্বারের প্রশ্ন আসে। তো এই ছকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের আসলে ছকটা মুখস্থ থাকতে হয়। অর্থাৎ চালানের ছকটা দেখতে কেমন, ক্যাশ মেমোর ছকটা কেমন, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এই জিনিসগুলোর ছকটা কেমন সেটা আমাদের মুখস্থ রাখা লাগবে। এটার খুব পরিপূর্ণভাবে খুব ব্যাখ্যা বিশ্লেষণ করে ছক কিন্তু তোমরা আমাদের যে ইজি অ্যাকাউন্টিং বইয়ের 2য় অধ্যায়ের যে বেসিকের সেকশনটা রয়েছে সেখানে গেলে কিন্তু তোমরা ছকটাও পাবা। এই ছকের কোন উপাদান দ্বারা আসলে কি ইন্ডিকেট করতেছে ওটারও কিন্তু একটা পূর্ণাঙ্গ তুমি একটা বিবরণ কিন্তু এখানে তুমি পাবা। এরপরে যেহেতু প্রশ্নে আসছে আমি তোমাদেরকে এটা সমাধান করে দেই। আমাদের ক্রেডিট নোটের শুধুমাত্র ছকটা মেইন ভাইয়া। আবার বলছি দেখো, আমাদের ক্রেডিট নোটে মূলত আমাদের কি লাগবে? আমাদের ছকটা মুখস্থ রাখা লাগবে। আর ক্রেডিট নোট আমরা কেন প্রস্তুত করি ভাইয়া? ক্রেডিট নোট আমরা প্রস্তুত করি আয়ের জন্য, তাই না? আমাকে বলছে হায়ন ব্রাদার্সের আয়ের জন্য একটি ক্রেডিট ভাউচার প্রস্তুত করো। ক্রেডিট ভাউচার প্রস্তুত করো ভাইয়া, আমাকে কি কোনো তারিখ বলে দিছে? এখানে কি কোনো তারিখ বলছে যে অমুক তারিখের ক্রেডিট ভাউচার প্রস্তুত করো বা XYZ কোনো একটা তারিখের ক্রেডিট ভাউচার প্রস্তুত করতে বলছে? আমাকে কিন্তু কোনো তারিখ বলে দেয় নাই। তারিখ বলে দেয় নাই তো কি হয়েছে? আমি তো জানি ক্রেডিট ভাউচার প্রস্তুত করা হয় আয়ের জন্য। কিসের জন্য ভাইয়া? আয়বাচক লেনদেনগুলোর জন্য। আমরা এই প্রশ্নটার দিকে যদি তাকাই, তাকাইলে আমরা দেখতে পারবো যে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে আয়বাচক লেনদেন শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে মার্চের 5 তারিখে। আমার এই পুরো ব্যবসায়ে আয়বাচক লেনদেন বলতে একটা লেনদেনই আছে, সেটা কি? সেটা হচ্ছে 5% নগদে পণ্য বিক্রয়, 5% বাটায় নগদে পণ্য বিক্রয়। তাহলে আমার একটাই লেনদেন আছে, এইটাই আমার ক্রেডিট ভাউচারে অন্তর্ভুক্ত হবে। এইটা নিয়েই আমরা ক্রেডিট ভাউচারটা প্রস্তুত করব। তো ছক নিয়ে আমি কোনো কথা বলবো না, আমরা ছকটা সবাই জানি, না জানলে আমরা একটু ছকটা মুখস্থ করে নিব। আমি জাস্ট খালি ভাউচার নং যদি থাকতো আমি লিখতাম, নাই এজন্য আমি লিখি নাই। হিসাব খাতের নাম, আমি কি বাবদ আয় করছি, আমি কি পণ্য বিক্রি করে আমি আয়টা করলাম, আমি কি আসবাবপত্র বিক্রি করে মুনাফা করে আয়টা করলাম, আমি কি বেতন দিয়ে আয় করলাম, অর্থাৎ মানে আমি কিভাবে আয় করলাম, আমি কি কমিশন থেকে আয় করলাম, কিভাবে আয়টা করলাম, আমি এখানে সেই আয়ের খাতটা লিখবো, আয়ের নামটা লিখবো। যেই তারিখে লেনদেনটা সংগঠিত হয়েছে, লেনদেনের সংগঠিত তারিখ, গ্রহণকারীর নাম ঠিকানা থাকলে লিখবো, আদারওয়াইজ ওটা লেখার কোনো দরকার নেই। আচ্ছা, এরপর আমরা এই নিচের দিকে আসি। নিচের দিকে এসে তুমি দেখো আমি কি করবো? পণ্য বিক্রি করছি। কত টাকার পণ্য বিক্রি করছিলাম? 80,000 টাকার। ভাইয়া পণ্য বিক্রি করছিলাম কত টাকার? 80,000 টাকার। কত পার্সেন্ট বাট্টায়? 5% বাট্টায়। মনে রাখবা, পণ্য ক্রয় বিক্রয়ের সময় আমরা যে বাট্টাটা পাবো সেটা হচ্ছে কারবারি বাট্টা। পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টাগুলো থাকে ওই বাট্টাকে আমরা বলি কারবারি বাট্টা। কারবারি বাট্টা যেখানে পাবো সেখানে বাদ দেবো। যেই জায়গাতে কারবারি বাট্টা থাকবে আমি সাথে সাথে কি করবো? কারবারি বাট্টা দেখার সাথে সাথে ওর একটা চটকনা দিয়ে করবো কি, যাবতি ভাগ ও বাদ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যখন এই 80,000 টাকা, 80,000 টাকার 5% হচ্ছে কত? 5% হচ্ছে 4,000 টাকা। তাহলে আমরা বাদ দিলাম কারবারি বাট্টা 5% কত টাকা? 4,000 টাকা। 80,000 টাকা থেকে 4,000 টাকা বাদ দিব ভাইয়া, তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে 76,000 টাকা। থাকবে কত? 76,000 টাকা। আমরা এখানে টাকাটা কথায় লিখবো 76,000 টাকা মাত্র। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস স্বাক্ষর চারটা এবং স্বাক্ষরের সিরিয়ালটা। প্রথমে থাকবে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। এখন কেউ আবার এখানে উত্তেজিত হয়ে মনে করো যে তুমি এই জায়গায় মনে করলা যে না আমি তো ক্যাশিয়ার, যা দে আমি এই জায়গায় একটা সাইন করে দিলাম, এরকম করে একটা সাইন করে দিলা। এগুলো পরীক্ষার খাতায় করা যাবে না। হ্যাঁ, আমি এই ব্যাপারটা সবসময় সবাইকে সতর্ক করি। তুমি এই স্বাক্ষরের ঘরগুলো ফাঁকা রেখে দিবা। স্বাক্ষরের ঘর থাকবে বাট স্বাক্ষরের ঘরগুলো ফাঁকা রেখে দিবা। এখানে কেউ নিজে থেকে কি করতে যায় না, স্বাক্ষর করতে চায় না। বুঝা গেছে আমার কথা? তাহলে দেখো ভাইয়া, ক্রেডিট ভাউচার আই থিঙ্ক কারো
অসুবিধা আর হবে না। আমরা যদি গ নাম্বার প্রশ্নটায় আসি, গ নম্বর প্রশ্নে বলেছে হিসাব সমীকরণের উপর হায়ন ব্রাদার্সের লেনদেনের প্রভাব বিবরণী ছকে দেখাও। সোজা কথা, আমাকে এখানে একটা ট্যাবুলার ছক করতে হবে বা বিবরণী ছক, অর্থাৎ ওই যে আমাদেরকে যে বলে না প্রমাণ করো যে এ সমান সমান এল প্লাস ও ই, মনে আছে? আমরা ওই ছকটা করব, এখানে বিবরণী ছকটা করব। কারণ বিবরণী ছকটা করা কিন্তু আমার জন্য সহজ, খুব একটা কঠিন কিছু হবে না। আমরা বিবরণী ছকের আগে ছকটা কেটে নিব। বিবরণী ছকে আমরা কি করব, সবার আগে ছকটা একটু কেটে নিব। এই যে দেখো, এই যে আমরা ছকটা কেটে নিলাম। ছকটা কেটে নিয়ে এই যে আমার সম্পদ কি কি হবে, এটা হয়তো আমি প্রশ্ন পড়ে আগে গুনে নিব যে আমার ব্যবসায় কি কি সম্পত্তি থাকতে পারে, অথবা আমি সম্পত্তির জন্য 3টা বা 4টা আমি প্রশ্নের সাইজ বুঝে একটা ঘর কেটে রাখবো। বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যদি প্রশ্নটা পড়ে নেই আগে, দেখো প্রশ্নটা যদি আমি পড়ি, এখানে ব্যবসায় শুরু করছি, তার মানে এখানে নগদ একটা পক্ষ আছে। এরপর আমরা যদি এদিকে নিচের দিকে আসি, আসবাবপত্র মেশিন আমরা ক্রয় করছি, তার মানে মেশিন নামের একটা সম্পত্তি আছে। তার মানে আমার এই ব্যবসায় 2টা সম্পত্তি আছে, এটা আমি জানি। তাহলে সম্পত্তির ঘরে আমরা 2টা ঘর কাটবো। বোঝা গেছে কথা? আচ্ছা, প্রথম লেনদেনটায় আমরা আসবো। প্রথম লেনদেনটা তার আমি এগুলো মুছে দেই। ওকে ভাইয়া, প্রথম লেনদেনটা আসলাম। আমাকে কি বলা আছে, মার্চের 1 তারিখে বলছে 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। এখন তুমি যদি জাবেদা করেও করতে চাও তাইলেও করতে পারবা, আর তুমি যদি নর্মালি তোমার জেনারেল নলেজ দিয়ে এটা করতে চাও সেটাও তুমি করতে পারো। আমি 2 ভাবেই তোমাকে দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখ। যখন আমাকে বললো যে 2 লক্ষ টাকা দিয়ে ব্যবসায় শুরু করেন, তুমি একবার চিন্তা করে দেখো তো, 2 লক্ষ টাকা দিয়ে ব্যবসায় শুরু করার ফলে আমার ব্যবসায় নগদ টাকা বাড়ছে। আমি যখন আমার ব্যবসায় 2 লাখ টাকা নিয়ে ব্যবসায়টা শুরু করলাম, তখন আমার ব্যবসায় কি বাড়লো? নগদ টাকা বাড়লো না? কত টাকা নগদ বাড়ছে ভাইয়া? 2 লক্ষ টাকা নগদ বাড়ছে। তাইলে আমরা এখানে সবার আগে লিখব হচ্ছে নগদান হিসাব। নগদান হিসাব, ওকে ফাইন, লিখে নিলাম নগদান হিসাব। নগদ টাকা বাড়ছে, নগদ টাকা বাড়লে কি, নগদ টাকা হচ্ছে একটা সম্পদ, সম্পত্তি বাড়লে ডেবিট করতে হয়। এটা জাবেদার চিন্তা, আমরা এখানে যেহেতু জাবেদা করছি না, এই জন্য আমরা আর ডেবিট ক্রেডিট লিখলাম না। আমি শুধু একটা জিনিস বুঝলাম যে আমার নগদ টাকার পরিমাণটা বাড়ছে। ওকে, এই যে 2 লক্ষ টাকা নগদ বাড়ছে, কেন বাড়ছে ভাইয়া? মালিক আমার ব্যবসায় মূলধন দিছে, তাই না? এই যে আমি যে বললাম মালিক ব্যবসায় মূলধন দিছে, তাহলে মূলধনের হিসাব করতে হবে না? অথবা এই যে 2 লাখ টাকা মালিক দিল, এই 2 লক্ষ টাকার নাম কি? আমরা এটাও সবাই জানি যে মালিক ব্যবসায়ী কিছু দিলে সেটাকে আমরা বলি মূলধন হিসাব। মালিক ব্যবসায়ী কিছু দিলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি মূলধন হিসাব। তার মানে এই জায়গায় আমি আরেকটা হিসাব লিখব, সেটা হচ্ছে মূলধন হিসাব, এবং আমার ব্যবসায় মূলধনের পরিমাণও বৃদ্ধি পাইছে, তাই না? ওকে, তাহলে এই 1 নম্বর লেনদেন থেকে আমি বলতে পারি যে 2 লক্ষ টাকা নগদ ব্যবসায়ে মূলধন স্বরূপ আনায় বা 2 লক্ষ টাকা দিয়ে ব্যবসায় শুরু করায় আমার ব্যবসায়ে নগদ টাকা বাড়ছে 2 লাখ টাকা, আমার ব্যবসায় মূলধনের পরিমাণ বাড়ছে কত টাকা? 2 লক্ষ টাকা। তাহলে এটা আমরা একটু লিখে নেই। দেখো নগদ বাড়ছে মানে কি, এই যে ভাইয়া নগদের ঘরে আমি যে বাড়াই দিলাম 2 লক্ষ টাকা। মূলধন বা মালিকানা সত্ত্ব বাড়ছে মানে দেখো মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই 4টার কাজ হবে মালিকানা সত্ত্বের ঘরে। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই 4টার কাজ কই হবে? মালিকানা সত্ত্বের ঘরে। দেখো মূলধনের পরিমাণ বাড়ছে, মনে রাখবা মূলধন ও আয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ে। মূলধন ও আয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়? মালিকানা সত্ত্বের পরিমাণটা বৃদ্ধি পায়। আবার মূলধন ও আয়ের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও হ্রাস পায়। তাহলে এখানে আমার ব্যবসায় মূলধনের পরিমাণটা কি হয়েছে? ইনক্রিজ হয়েছে। মূলধনের পরিমাণটা কি হয়েছে? বেড়ে গেছে। তাহলে মূলধনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আমার ব্যবসায় মালিকানা সত্ত্বের পরিমাণও বাড়বে। এই যে আমরা মালিকানা সত্ত্বের ঘরে 2 লক্ষ টাকা বাড়ায় দিছি। এখন আসি মন্তব্যের ব্যাপারটা। মনে রাখবা যেই সকল লেনদেনের প্রভাব মালিকানা সত্ত্বের ঘরে পড়বে ওই লেনদেনগুলোর কারণ হবে। যেমন এই 2 লক্ষ টাকার প্রভাব মালিকানা সত্ত্বের ঘরে পড়ছে, আমরা একটা মন্তব্য লিখে দিলাম মূলধন আনায়ন, মালিক কর্তৃক মূলধন প্রদান, ব্যবসায় শুরু করালো, হোয়াট এভার একটা রিলেটেড একটা মন্তব্য লিখে দিলে হয়েছে। একদম মন্তব্য যে খুবই অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে এমন কোনো কথা নাই। লেনদেনের সাথে মানে ওটাকে কি বলে, লেনদেনের সাথে যায়, লেনদেনের সাথে সম্পর্কিত এরকম একটা মন্তব্য লিখে দিলেই হয় আর কি। আচ্ছা,
এরপরেটা আমরা যাই, প্রথমটায় তার ব্যালেন্স বোঝানোর কিছু নাই। প্রথমটাতে আসলে এখানে 2 লাখ ছিল, উদ্ধৃত্যতে 2 লাখ নেমে যাবে, এখানেও 2 লাখ ছিল, উদ্ধৃত্যতে কি হবে 2 লক্ষ টাকা নেমে যাবে। এরপরে লেনদেনে আমরা আসব, বলা আছে 5% নগদে, 5% বার্তায় নগদে পণ্য বিক্রয় 80,000 টাকা। 5% বার্তায় নগদে পণ্য বিক্রয়, আমি বার্তা দিছি কয় পার্সেন্ট ভাইয়া? 5%। কত টাকার পণ্য বিক্রি করছি? 80,000 টাকার। তো কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে আমার 80,000 টাকার উপরে আমি 5% করছিলাম, করার পর আমার আসছিল 4,000 টাকা। তাহলে আমার থাকে টাকা কত? 76,000 টাকা। আমার টাকা থাকতেছে কত ভাইয়া? 76,000 টাকা, তাই না? ওকে ফাইন। তাহলে এই পুরো লেনদেনটা হবে কত টাকার? 80,000 টাকার বদলে পুরো লেনদেনটা হবে হচ্ছে 76,000 টাকা। এখন তুমি চিন্তা করো তো, তুমি পণ্য বিক্রি করে 76,000 টাকা পাইছো না ভাই? পণ্য বিক্রি করে নগদ টাকা প্রাপ্তি বা নগদে পণ্য বিক্রয়, এটার মানে কি বোঝায়? মানে বোঝায় আমি পণ্য বিক্রি করছি, অ্যাট এ টাইম আমি যার কাছে পণ্যটা বিক্রি করছি তার কাছ থেকে নগদ টাকা পাইছি, তাই না? তো আমি নগদ টাকা পাইছি কত টাকা? 76,000 টাকা। কত টাকা পাইছি ভাইয়া? 76,000 টাকা আমি নগদ পাইছি। ওকে, ভালো কথা। তাহলে আমার নগদের পরিমাণ বাড়লো 76,000 টাকা। ভাইয়া আমার নগদ বাড়লো কত টাকা? নগদ বাড়লো হচ্ছে আমার 76,000 টাকা। এর পাশাপাশি এই নগদ টাকাটা আমার বাড়ছে কেন বাড়ছে? আমি পণ্য বিক্রি করছি, এই জন্য আমার বাড়ছে। তাহলে পণ্য বিক্রয় এটার পরিমাণও কিন্তু বাড়লো, পণ্য বিক্রয়। তাইলে এইখানে আমার দুইটা জিনিস বৃদ্ধি পাচ্ছে, একটা হচ্ছে পণ্য বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আর এবার হচ্ছে নগদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো নগদ একটা সম্পদ, আমরা সম্পত্তির ঘরে নগদ নামের যে ঘরটা রয়েছে সেখানে গিয়ে আমি নগদ টাকাটা আমি বাড়াই দিব, সমস্যা নেই এটাতে কোনো। কিন্তু বিক্রয় কি করব? বিক্রয়, বিক্রয় এটা একটা আয় ভাইয়া। বিক্রয় জিনিসটা কি? বিক্রয় এই জিনিসটা একটা আয়। আমার ব্যবসায়ে আয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। কি বৃদ্ধি পাইছে ভাইয়া? আয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। আমি কি বলছি? মূলধন ও আয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। মূলধন ও আয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে দেখো ভাইয়া, এই লেনদেনটার প্রভাবে আমি কি লিখব? এই লেনদেনটার প্রভাবে আমি লিখব আমার 76,000 টাকার নগদ বৃদ্ধি পাইছে, আমার 76,000 টাকার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে এই সেন্সে যে আমি নগদে পণ্য বিক্রি করাই, শুধু নগদে না, আমি বাকিতে বিক্রি করতাম বা চেকে বিক্রি করতাম। আমি পণ্য বিক্রি করছি মানে আমার মালিকানা সত্ত্ব বাড়ছে, কারণ বিক্রয় হচ্ছে একটা আয়, আর আয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ে। আচ্ছা আসো তাহলে ভাই এখন যোগটা করে ফেলি। আগের আমার ব্যালেন্স ছিল 2 লাখ, নতুন করে আমি পাইছি কত? নতুন করে পাইছি 76,000। তাহলে যোগ করলে হবে কত? 2,76,000। আগে আমার ব্যালেন্স ছিল 2 লাখ, নতুন করে পাইছি 76,000, যোগ করলে আমার হবে কত? 2,76,000 টাকা। কথাটা কি বুঝাইতে পারছি? এরপরের লেনদেনটা যাব ভাইয়া। এরপরে কি বলছে দেখো, মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এটা কোনো লেনদেন না, এবং লেনদেন না হওয়ার কারণে বিবরণী ছকে এর কোনো প্রভাব পড়বে না। এরপরে দেখো পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, এটা কোনো লেনদেন না, লেনদেন না হওয়াতে এটারও কোনো প্রভাব আমার হিসাব সমীকরণে পড়বে না। আচ্ছা এরপরে কি বলা আছে দেখো ভাইয়া, এরপরে বলা আছে 10,000 টাকার পণ্য ক্রয়, 10,000 টাকার পণ্য ক্রয়। ভাইয়া আমি পণ্য ক্রয় করছি, দেখো আমি যদি পণ্যদ্রব্য ক্রয় করি তাহলে আমার কাছ থেকে টাকা চলে যাবে, তাই না? মানে আমি তোমাকে বললাম যে ভাই তুমি যাও দোকানে গিয়ে 10টা চিপস কিনে নিয়ে আসো। এই যে তুমি যে চিপস কিনলা, চিপস তুমি যা কিছুই কেনো না কেন, পৃথিবীতে আমরা যা কিছুই ক্রয় করি না কেন, ক্রয় করার জন্য আমাদের অর্থ খরচ করতে হয়, অর্থ ব্যয় হয়, আমার কাছ থেকে সম্পদ চলে যায়, তাই না? তো আমি যখন পণ্যটা ক্রয় করলাম, এখানে তো কিছু বলে নাই আমাকে যে হ্যাঁ ভাইয়া পণ্যটা আমি বাকিতে বিক্রি করছি, বাকিতে ক্রয় করছি, বলে নাই। তো বাকিতে চেকে বা অন্য কোনো মাধ্যমের কথা উল্লেখ না থাকার কারণে আমি এটা ধরেই নিছি যে আমার লেনদেনটা আমি নগদে করছি। তো নগদে পণ্য ক্রয় করার ফলে 10,000 টাকার নগদ কমে যাচ্ছে। আর আমি যে পণ্যটা ক্রয় করলাম, ক্রয় হচ্ছে একটা ব্যয়, ব্যয়ের পরিমাণটা বাড়ে। আমাকে মনে রাখা লাগবে ব্যয় এবং উত্তোলন এই দুটার পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে। ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়, মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়, তাই না? তাইলে এখানে কাহিনীটা কি ঘটছে আমার ভাইয়া? এখানে কাহিনীটা ঘটছে আমার একবার নগদ টাকা কমবে 10,000 টাকা,
আমার একবার নগদ টাকা কমবে 10,000 টাকা, এর সাথে সাথে আমার মালিকানা সত্ত্ব কমে যাবে 10,000। মালিকানা সত্ত্ব কেন কমছে আমি আবারও বলি, ক্রয় এটা একটা ব্যয়, আমার ব্যয়ের পরিমাণটা কি হয়ে যাচ্ছে, আমার ব্যয়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে, এবং ব্যয়ের পরিমাণ যদি বাড়ে তাহলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণটা কমে যায়, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা লিখে নেই ভাইয়া, এখানে আমরা লিখে নিচ্ছি, এই যে নগদ আমি কমায় দিলাম 10,000 টাকা, মালিকানা সত্ত্ব কমায় দিব 10,000 টাকা। ভাইয়া মালিকানা সত্ত্বের ঘরে যদি কোনো লেনদেনের প্রভাব পড়ে আমরা ওটা কারণ লিখে দিব, আমি আর কারণ নিয়ে কথা বলছি না। একটু খেয়াল করে দেখো ভাইয়া, 2,76,000 টাকা থেকে 10,000 বাদ দিলে থাকে 2,66,000 টাকা। 2,76,000 টাকা থেকে 10,000 টাকা বাদ দিলে থাকে কত? 2,66,000 টাকা। তাহলে এই দুই পাশ পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত। এরপরে লেনদেন, লাস্ট লেনদেন কি বলা আছে ভাইয়া দেখো তো, বলছে মেশিন ক্রয় কত টাকা, মেশিন ক্রয় 3 লক্ষ টাকা। আমি একটা মেশিন ক্রয় করছি, যদিও ধারে ক্রয় করছি, তাই না? আমি ধারে মেশিন ক্রয় করি, আমি নগদে মেশিন ক্রয় করি, আমি ব্যাংকের চেকে মেশিন ক্রয় করি, আমি ক্রয় তো করছি মেশিন, আমার ব্যবসায় বাড়ছে তো মেশিনের পরিমাণ, তাই না? আচ্ছা, তো আমার ব্যবসায় মেশিনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে, খেয়াল করো ভাইয়া, আমার ব্যবসায়ে মেশিনের পরিমাণ বাড়ছে। মেশিন একটা সম্পদ, তার মানে আমি বলতে পারি আমার ব্যবসায়ে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাইছে। কি নামের সম্পত্তি? মেশিন নামের সম্পত্তি বাড়ছে। ওকে, ভালো কথা, আমার ব্যবসায় মেশিন নামের একটা সম্পত্তি বাড়ছে, আমি মেশিন নামের, এই যে মেশিন নামের সম্পত্তিটা আমি বাড়ায় দিলাম, ভালো কথা, বাড়ায় দিলাম। এই মেশিনটা আমি কিনছি কিভাবে? নগদে। ব্যাংকে নগদে কমলে নগদ টাকা কমবে, ব্যাংকে কিনলে ব্যাংকের টাকা কমবে, কিন্তু আমি কিনছি কিভাবে? বাকিতে কিনছি, ধারে কিনছি। তার মানে আমি পণ্যদ্রব্য কিনে নিয়ে আসছি, কিন্তু তারে আমি এখনো টাকা পরিশোধ করি নাই। আমি পণ্যদ্রব্য কিনে নিয়ে আসছি, কিন্তু আমি এখনো তারে কোনো টাকা পয়সা কিছু দেই নাই। তাহলে ভাইয়া আমি তারে এখন টাকা দেই নাই, আমার কি তারে ভবিষ্যতে টাকা দিতে হবে না? কথা বুঝো, আমি তারে এখন টাকা দেই নাই, আমার কি তাহলে তারে ভবিষ্যতে টাকা দিতে হবে না? এই যে ভবিষ্যতে আমার কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে, ভবিষ্যতে আমি কাউকে কোনো টাকা পয়সা দিব, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে পাওনাদার। আর আমরা পাওনাদার, এই টার্ম পাওনাদার বা অ্যাকাউন্টস পেয়েবল, এই টার্মটা ব্যবহার করি পণ্য ক্রয়ের সময়। যেহেতু এখানে একটা সম্পত্তি ক্রয় করা হয়েছে, এই জন্য এখানে আমরা ব্যবহার করব সরবরাহকারী হিসাব। পাওনাদার লিখলো যে ভুল হইতো ওইরকম না, বাট সরবরাহকারী হিসাব লেখাটা স্ট্যান্ডার্ড। এখানে আমরা সরবরাহকারী হিসাব লিখে বাড়াই দিলাম কত টাকা? 3 লক্ষ টাকা। এই লেনদেনের কোনো প্রভাব মালিকানা সত্ত্বের ঘরে পড়ে নাই, এই জন্য এটার কোনো কারণ বা মন্তব্য আমি মালিকানা সত্ত্বের ঘরে লিখতেছি না। বোঝা গেছে কথাটা? এখন যোগফলটা নামাই ভাইয়া, এই জায়গায় 2,66,000 ছিল, 2,66,000 থাকবে, 3 লাখ নতুন করে পাইছি 3 লাখ, এইখানেও 3 লাখ নতুন করে পাইছি 3 লাখ, ওইখানে 2,66,000 ছিল 2,66,000। এখন তুমি যোগ করো 2,66,000 যোগ 3 লক্ষ টাকা, যোগ করলে কত হবে? 5,66,000 টাকা। আবার 3 লক্ষ যোগ 2,66,000 যোগ করলে কত? 5,66,000 টাকা। তাহলে আমার হিসাবের দুই পাশের যোগফল মিলে যাচ্ছে। আমার যখনই বিবরণী ছকের দুই পাশ মিলে যাবে, আমরা তখনই ধরে নিব আমার অঙ্কটা পরিপূর্ণভাবে হয়ে গেছে, আমার অঙ্কটা আমি সুন্দরভাবে সমাধান করতে পেরেছি। তাহলে ভাইয়া এটা ছিল কি আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় অধ্যায়, লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের ঢাকা বোর্ড 2025-এর সৃজনশীল প্রশ্নটির সমাধান। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে রাজশাহী বোর্ড 2025-এর প্রশ্নটি সমাধান করব। তোমাদের কারো যদি রাজশাহী বোর্ড 2025-এর সৃজনশীল প্রশ্নটিতে কোনো সমস্যা থেকে থাকে, তোমরা প্রশ্নের উপরে যে কিউআর কোডটি রয়েছে সেই কিউআর কোডটি স্ক্যান করলেই তোমার সামনে কিন্তু রাজশাহী বোর্ড 2025-এর ক্লাসটি চলে আসবে, এবং সেখান থেকে তুমি কিন্তু তোমার প্রশ্নের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবে। আর যারা এখনও ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো নাই, তোমাদেরকে বলবো যত দ্রুত সম্ভব তোমরা বইটা সংগ্রহ করে ফেলো। বাংলাদেশের সর্বপ্রথম একটা হিসাব বিজ্ঞান বই বাজারে এসেছে, যেই বইয়ের সাথে আসলে তুমি প্রতিটা কন্টেন্টের সাথে একটা করে লেকচার ভিডিও পাচ্ছ, এবং এই লেকচার ভিডিওগুলো তোমাদেরকে অনেক বেশি সহায়তা করবে, তোমাদের প্রস্তুতিটাকে আরও বেশি সাবলীল করবে, এবং তোমার যে একটা কাঙ্ক্ষিত গোল রয়েছে সেটা অ্যাচিভ করতে তোমার অনেক বেশি সহজ হবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।